আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 34 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাইমন বলল, এই পিচ্চি দাঁড়াও। সাইমনের গম্ভীর গলা শুনে থেমে গেল নাফিসার কদম। সাইমন রায়হানের দিকে তাকিয়ে বলল, তুই আগে নিচে যা, আমি আসছি। রায়হান মাথা নেড়ে নিচে নামতে শুরু করলো। যাওয়ার সময় হালকা মুচকি হাসি দিল নাফিসার দিকে। জবাবে নাফিসাও এক ফোঁটা মিষ্টি হাসি ফিরিয়ে দিল। সাইমন নাফিসাকে ডাকলো, তারপর বলল, এদিকে আসো। নাফিসা সাইমনের দিকে এগোলো না, বরং উল্টো পাশে ঘুরে হাঁটতে শুরু করলো। অভিমানী মনের জেদ মাথা নাড়তে দিল না। সাইমন ওর দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুচকালো, তারপর দ্রুত পা বাড়িয়ে গিয়ে ওর হাত ধরে টেনে নিজের কাছে টেনে নিল। নাফিসার শরীর একেবারে ধাক্কা খেয়ে মিশে গেল ওর বুকের সাথে। সাইমন ফিসফিস করে বলল, দিন দিন তুমি জেদি জেদি, একদম জেদি হচ্ছ। অপ্রস্তুত নাফিসা চমকে উঠলো, তারপর ছটপট শুরু করলো সারা পাওয়ার জন্য। নাফিসা বলল, ছাড়েন, কেউ চলে আসবে, খারাপ ভাববে। সাইমন চোখ শুরু করে তাকালো, গলায় ধমক নামলো, তারপর বলল, এমন ছোটাছুটি করছো কেন, কি হলো? নাফিসা ভয়ে গলা নামিয়ে বলল, ছাড়েন বলছি। সাইমনের দৃষ্টি আরো গভীর হলো, তারপর বলল, বেশি কথা বলো না তুমি, চুপচাপ স্থির হয়ে দাঁড়াও। শব্দগুলো কানে বাজতেই নাফিসা থেমে গেল, তবু ওর চোখে অভিমানের স্রোত জমে উঠলো সাইমনের বকা শুনে। সাইমন এক হাত বাড়িয়ে নাফিসার কপালে হাত রাখলো, তাপমাত্রা মাপলো, তারপর মনোযোগ দিয়ে মুখের দিকে তাকালো। সকালের আলোয় ওর মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল। ঘুম ভাঙার পর একটু ফুলা ফুলা চোখ, ঠোঁট ভেজা আভা, যেন নিষ্পাপ একটা ফুল। সাইমন কয়েক মুহূর্তে তাকিয়ে রইলো, তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে নাফিসা জোরে জোরে শ্বাস নিল। সাইমন একদম শান্ত স্বরে বলল, আমার জন্য এক কাপ কফি বানিয়ে স্টাডি রুমে নিয়ে এসো। কথাটা শুনে ফট করে মুখ ফসকে বেরিয়ে গেল নাফিসা, পারবো না। সাইমন ভ্রু তুললো, তারপর বলল, কি বললে? নাফিসা হকচকিয়ে গেল, কিছু না বলে ছুট দিল সিঁড়ির দিকে। সাইমন ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঠোঁটের কোনো অদৃশ্য এক মৃদু হাসি দেখা গেল, চোখে একরাশ রহস্য। তারপর নিজেও গম্ভীর মুখে স্টাডি রুমের দিকে হাঁটা দিল। স্টাডি রুমে নিস্তব্ধ নীরবতা। মাহবুব রশিদ আর মঈন রশিদ পাশাপাশি বসে আছেন। সামনে চেয়ারে বসে আছে সাইমন, হাতে খোলা বই, চোখ বইয়ের দিকে দৃষ্টিবদ্ধ। পাশে দাঁড়িয়ে আছে রায়হান, মাথা নিচু করে নিজের ভেতরে ডুবে গেছে সে। অনেকক্ষণ নীরবতা চলার পর মাহবুব রশিদ বিরক্ত হয়ে উঠলেন, তারপর বললেন, এভাবে ডেকে এনে চুপচাপ বসিয়ে রাখার মানে কি? আমার বাইরে যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। সাইমন ধীরে ধীরে বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো, ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, আজকের মিটিং ক্যান্সেল করে দেন, বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। এই কথায় বিস্ময়ে চোখ বড় হয়ে গেল মাহবুব রশিদ আর মঈন রশিদের। তারপর বলল, কি আজে বাজে কথা বলছো, মাথা ঠিক আছে তোমার? ক্ষুব্ধ স্বরে বলে উঠলেন মাহবুব রশিদ। মঈন রশিদ বিস্ময়ে বললেন, সাইমন, বাড়ির বড় মেয়ে মানে রুহি, রুহির বিয়ে আবার কোথা থেকে এলো আজকে? কিন্তু সাইমন আর কিছু বলল না, দৃষ্টি ঘুরিয়ে নীরবে তাকালো রায়হানের দিকে। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুক ওঠানামা করছে, বারবার ঢুক গিলছে। সাইমন এবার কড়া স্বরে বলল, চুপ করে আছিস কেন? তোকে কথা বলতে বলেছি, বল। রায়হান কাপা কাপা গলায় মাথা উঁচু করলো, গলায় ঢুক গিলে বলল, বড় মামু, ছোট মামু, আমি রুহিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, রুহিও আমাকে ভালোবাসে, প্লিজ না বলবে না? আর কিছু চাইবো না কখনো, শুধু রুহিকে আমার হাতে তুলে দাও। বলতে বলতে রায়হানের চোখে টলমল করে উঠলো, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অশ্রু ঝরে পড়বে। ঘরটা আবারও নিস্তব্ধ। মাহবুব রশিদ স্থির মুখে বসে রইলেন, তার মুখ থেকে কোনো ভাব প্রকাশ পেল না। মঈন রশিদ বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন, এসব কবে থেকে চলছে? আজ হঠাৎ এসব বলছিস কেন? রুহির বিয়ে যদি না ভাঙতো তাহলে কি করতিস, আগে কেন বলিসনি? রায়হান মাথা নিচু করে উত্তর দিল, বড় মামু একজনকে কথা দিয়ে ফেলেছিল, মামুর কথা খেলাফ হবে বলে কিছু বলতে পারেনি। মঈন রশিদ নিশ্চুপ হয়ে গেলেন, বুকের ভেতর অস্বস্তি কষ্ট অনুভব করলো। মনে হলো তিনি তো কখনো মেয়েকে জিজ্ঞেসই করেননি সে কাউকে ভালোবাসে কিনা, সে এই বিয়েতে রাজি কিনা। বাবা হিসেবে তিনি হলেন ব্যর্থ। এবার মাহবুব রশিদ গলা খাকারি দিল, তারপর বলল, আজ পর্যন্ত তোমাদের ইচ্ছার বাইরে তোমাদের উপর কিছু চাপিয়ে দিয়েছি? আশেপাশে তাকালেই তো প্রমাণ পাবে। বলে একবার সাইমনের দিকে তাকালেন, তারপর বললেন, আমাকে একবার বলতে পারতে, এতটাও খারাপ ভেবো না আমাকে। আমার কথার খেলাপ হবে বলে কখনো তোমাদের উপর এমন কিছু চাপিয়ে দিব? আমার কথার উপর ভরসাই করে দেখতেই পারতে। রায়হান কাতর চোখে বড় মামার দিকে তাকিয়ে বলল, বড় মামু প্লিজ এভাবে বলো না, ছোট থেকে তুমি আমাদের আগলে রেখেছো, আমাদের সব ইচ্ছে তুমি পূরণ করেছো। মাহবুব রশিদ কোনো উত্তর দিলেন না। এবার তিনি একজন গৃহকর্মীকে ডাক দিলেন, তারপর বললেন, উপরে গিয়ে রুহিকে নিয়ে আসো, আর বাড়ির বাকি সদস্যদেরকেও ডেকে আনো। কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হলো। ঘরে চাপা গুঞ্জন, কিন্তু কেউ কিছু জানে না। সাবিহ খালিদ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে। রায়হান তো তাকে বলেছিল ঢাকায় এখন আর আসবে না, কয়েকদিন পর নাকি আসবে, তার নাকি অনেক কাজ আছে। রুহির এঙ্গেজমেন্টেও তো আসেনি এত বলার পর, হঠাৎ সকালে কিভাবে এলো এখানে? রুহি ঘরে ঢুকলো, প্রথমে চোখ পড়ে গেল রায়হানের দিকে। কতদিন পর এই মানুষটিকে সামনে দেখলো, বুক ভরে গেল আবেগে, আবার অভিমানেও। মাহবুব রশিদ সবাইকে বসতে বললেন, তারপর রুহিকে ইশারা করলেন পাশে বসতে। রুহি ভদ্রমেয়ের মতো গিয়ে বসলো বড় আব্বুর পাশে। তিনি রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি রায়হানকে ভালোবাসো? নির্দ্বিধায় বলতে পারো আমাদের ভুল হয়েছিল, আমাদের তোমাকে কিছু না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছিলাম। এখন সুযোগ এসেছে, তুমি যা চাও তাই হবে, কেউ তোমাকে ফোর্স করবে না। রুহির চোখ ভিজে গেল, কান্না ভেজা কণ্ঠে বলল, বড় আব্বু, আমি
রায়হান ভাই ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, আমি রায়হান ভাইকে ভালোবাসি। রায়হান মাথা তুলে রুহির দিকে তাকালো, চোখে অপরাধ বোধ। যে মেয়েকে ভালোবেসেছে তার কথা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারিনি, নিজেকে আজ মনে হচ্ছে এক কাপুরুষ, তার জন্য রুহিকে এত কষ্ট পেতে হয়েছে। ঘর ভরে গেল বিস্ময় আর আবেগে। সাবিহা খালেদ প্রথমে অবাক হলো, পরে মুখে হাসি ফুটলো। ইমা বেগমও চোখ মুছলেন, মনে মনে কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে। ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে আগেই, না হলে সারা জীবন মেয়ের মুখের দিকে তাকাতে পারতেন না। মা হয়ে মেয়ের কথা বুঝতে পারেননি তিনি। মাহবুব রশিদ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, সবাই প্রস্তুতি নাও, আজই কাবিন হবে, পরবর্তীতে বড় অনুষ্ঠান করা হবে। সাবিহা, তোর কোনো সমস্যা থাকলে বলতে পারিস এখনই। শেষের কথা সাবিহা খালেদের দিকে তাকিয়ে তিনি বললেন, আর সাবিহা খালেদের সাথে সাথে বলে উঠলেন, কি যে বলো ভাইয়া, তুমি আমাদের জন্য সবসময় সঠিক সিদ্ধান্তই নেবে। আর ওরা দুজন একে অপরকে যখন পছন্দ করে, এর ভিতর আমাদের তো কোনো কথাই বলার নেই। মাহবুব রশিদ সাবিহা খালেদের কথা শুনে মনে হয় সন্তুষ্ট হলেন। তিনি আবারও রুহির মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন, তারপর দৃঢ় পদক্ষেপে উঠে গেলেন ঘর থেকে। মহেন রশিদ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে এলেন, তার চোখে তখন হাজারো অনুশোচনা, বুকের ভেতর জমে থাকা অপরাধ বোধ। কাছে গিয়ে তিনি মেয়ের মাথায় আলতো করে হাত রাখতেই রুহি আর নিজেকে ধরে রাখতে পারলো না। হঠাৎ হু হু শব্দ করে কেঁদে উঠলো, বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো। বুক ভরে উঠলো জমে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসাই। মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে মহেন রশিদের গলাও ভারী হয়ে গেল। কাপা কণ্ঠে বললেন, বাবাকে ক্ষমা করে দিও প্রিন্সেস, বাবা তোমার মনের কথা বুঝতে পারেনি, তোমাকে কিছু জিজ্ঞেস না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি। রুহি আবারও জোরে বাবাকে আঁকড়ে ধরলো, যেন দীর্ঘদিনের চাপা কষ্ট বাবার বুকের ভেতর উজাড় করে দিতে চাইছে। ইমা বেগমও এগিয়ে এলেন, মেয়ের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন। তার চোখে তখন অশ্রু, কণ্ঠে অপরাধ বোধ। তিনিও বললেন, আমাকেও ক্ষমা করে দিস মা, আমি মা হয়েও তোর মনের কথা বুঝতে পারিনি, তোকে একবারও জিজ্ঞেস করিনি তুই আসলে কি চাস। রুহি ভেজা চোখে মায়ের হাত চেপে ধরলো। রিশা আর রাহিল দৌড়ে গিয়ে রুহি, মহেন রশিদ আর ইমা বেগমকে জড়িয়ে ধরলো। তাদের ছোট্ট ভালোবাসায় চারপাশের আবহ আরো নরম, আরো আবেগময় হয়ে উঠলো। সাইফান ধীর পায়ে রায়হানের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো, তারপর বলল, এ ভাই, জেনে শুনে এরকম খবরার চন্ডিকে নিজের কাঁধে চাপাচ্ছিস কেন? তোলে তোলে সবাই প্রেম করে ঝটকা মেরে দিচ্ছে, আর আমি সারা জীবন মেয়েদের ইগনোর করে গেলাম বলে আমার তো কিছুই হলো না। শেষের লাইনটা সাইফান এমন হতাশ ভঙ্গিতে বলল। রায়হান এবার চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো, তারপর বলল, এভাবে ছোট ছোট চোখ করে তাকাচ্ছ কেন? আমি একটু কান্না করে আসি, বলে সাইফান মজা করতে করতে রুহিদের দিকে এগিয়ে গেল। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে ওদের সবাইকে জড়িয়ে ধরলো, তারপর শয়তানি করে হাউমাউ করে কান্না শুরু করলো। ওর এই ভণ্ড কান্না দেখে সকলে হেসে ফেললো। কান্নার ভেতরে রুহির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। নাফিসা, আফিয়া বেগম আর বিলকিসারা বেগম পাশে দাঁড়িয়ে সাইফানের খুনসুটি মজা দেখছিল। হাসির ভেতরে হঠাৎ নাফিসার চোখ সরে গেল এক পাশে বসে থাকা সাইমনের দিকে। সাইমন নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে, দৃষ্টি যেন একেবারে ভেদ করে যাচ্ছে নাফিসার বুকের ভেতর। মুহূর্তেই নাফিসা অস্থির হয়ে উঠল। সে তাড়াতাড়ি আফিয়া বেগমের আড়ালে চলে গেল, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে আবারও মাথা বের করে উকি দিল। সাইমন এখনো একই ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন কপাল কুঁচকে। তা দেখে নাফিসা নিজেও ভ্রুজোড়া কুঁচকালো। এই সময় বিলকিসারা বেগম গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, অনেক হয়েছে, যেহেতু আজকেই কাবিন হবে, আমার মনে হয় সবাইকে কাজে লেগে পড়া উচিত। এভাবে দাঁড়িয়ে বা বসে থাকা ঠিক হবে না। সবাই ধীরে ধীরে ছড়িয়ে গেল, ব্যস্ত হয়ে উঠল বিয়ের প্রস্তুতিতে। রুহি আজ বউ সাজে রায়হানের পাশে বসে আছে। রায়হানের ডান দিকে বসে আছেন সাবিহা খালেদ, আর রুহির বাঁ পাশে বসে আছেন মঈন রশিদ। রুহি বাবার হাত শক্ত করে ধরে রেখেছে। সামনে বসে আছেন কাজী সাহেব, বিয়ের কাগজপত্র নিয়ে তিনি ব্যস্ত। আর কিছুক্ষণের মধ্যেই কাবিন পড়ানো শুরু করবেন। পরিবারের বাকি সদস্যরা সবাই উপস্থিত, তাছাড়া কেউ নেই তেমন। রোশানা আর আবিররা নেই, গতকালকেই তারা ফিরে গেছে। যদিও আজকের জন্য তাদের ডাকা হয়েছিল, কিন্তু ওরা কাজের কারণে আসতে পারেনি। এক পাশে দাঁড়িয়ে আছে রিশা, নাফিসা আর জারিন। তিনজন মিলে ফিসফিসিয়ে প্ল্যান করছে কিভাবে রায়হানের জুতা চুরি করা যায়। ওরা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ। মেয়েরা নিজেদের দলে আর ছেলেরা ছেলে পক্ষ হয়ে দাঁড়িয়েছে। রাইমা অবশ্য কোনো দলে যোগ দেয়নি, তার এসব করার সময় নেই। সে বারবার চারিদিকে তাকাচ্ছে, সাইমনকে খুঁজছে, কিন্তু সাইমন এখনো এসে পৌঁছায়নি। এদিকে সাইফান, রিদওয়ান আর রাহিল হেসে হেসে এগিয়ে গেল নাফিসাদের দিকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে সাইফান বলল, কি প্ল্যানিং চলছে শুনি দেখি, আমরাও একবার মাথা কামাই। এই কথা শুনে জারিন চোখ উল্টে উত্তর দিল, আমাদের প্ল্যান তোমাদের জানাতে যাব কেন? যাও ওখান থেকে আগে নিজেদের দলের দিকে খেয়াল রাখো। সাইফান ঠোঁট বাঁকিয়ে জারিনের দিকে তাকিয়ে বলল, তোমাদের প্ল্যান এমনিই ব্যর্থ হবে, জুতার উপর পাহারা দিয়ে রাখবো, তখন দেখবো কিভাবে চুরি করো। জারিন সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে বলল, এই যে অত আত্মবিশ্বাস দেখিও না। রিদওয়ান বলে উঠল, আমরা না, তোরা বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছিস। এবার রিশার সামনে এগিয়ে এসে রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, তোরা আমাদের প্ল্যানিং এখানে শুনতে এসেছিস, আবার বেশি বড় বড় লেকচার দিচ্ছিস। রিদওয়ান হেসে বলল, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই তো, পচা মার্কা প্ল্যানিং করছিস তা শুনতে আসবো? তোরা এমন করে কথা বলছিস যে তোদের আওয়াজ পাশের বাড়ি থেকেও শোনা যাচ্ছে। রিশা চোখ কুচকে রাগী ভঙ্গি করে বলল, তুই একেবারে বেয়াদব, এখনই কিন্তু তোর কান মুচড়ে দেবো। সাইফান বুক ফুলিয়ে বলল, এই শুটকি চুপ থাক, বেশি কথা বলা শিখে গেছিস, আগে জুতা চুরি করে দেখা। জারিন চোখ উল্টে উত্তর দিল, আরে আমি বলছি, তোমাদের বোকা বানাতে 5 মিনিটও লাগবে না।
আফিয়া বেগম তাড়াতাড়ি করে বলে উঠলেন, ওই তো তেহ চলে এসেছে, এবার তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন কাজী সাহেব। রায়হান এতক্ষণ সাইমনের জন্য বসেছিল, সাইমন আসবে তারপরে বিয়ে পড়ানো শুরু হবে। এতক্ষণ ওদের ঝগড়া খুনসুটি শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছিল ও। আফিয়া বেগমের কথা শুনে নাফিসার দৃষ্টি সাইমনের দিকে গেল। সাইমন আজকে সাদা পাঞ্জাবি পরে এসেছে, সেই সরল রূপে যেন আরো গম্ভীর আরো দৃঢ় লাগছে তাকে। নাফিসা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও দৃষ্টি সরিয়ে নিল, তারপর রিশাদার সঙ্গে গিয়ে বসে পড়ল। অবশেষে সাইমন এগিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে একপাশে গিয়ে চুপচাপ বসে গেল। দৃঢ় কণ্ঠে মাহবুব রশিদ বললেন, কাজী সাহেব শুরু করুন। কাজী সাহেব হাতে কাগজ নিয়ে এগিয়ে এলেন। নিস্তব্ধ পরিবেশে শুরু হলো কাবিন পড়ানো। উপস্থিত সবার দৃষ্টি আবদ্ধ হলো রুহি আর রায়হানের দিকে। রুহি লজ্জা কাঁপুনি আর অশ্রু ভেজা কণ্ঠে কবুল বলার আগে একটু সময় নিল। অন্যদিকে রায়হান দ্বিধা না করে দৃঢ় কণ্ঠেই তাড়াতাড়ি কবুল বলে দিল। মুহূর্তেই সবার বুক থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।